একটা সমুদ্র সৈকত, চারিদিকে মানুষ থাকার কথা, কিন্তু সেই দিনটা ছিল অদ্ভুতভাবে নীরব। আর ঠিক এই নীরবতার মাঝেই দুইজন কিশোরী হঠাৎ করে পৃথিবী থেকে হারিয়ে গেল। না কোনো চিৎকার, না ছিল কোনো সাক্ষী, না ছিল কোনো স্পষ্ট প্রমাণ। শুধু বালির ওপর পড়েছিল কিছু অস্পষ্ট পদচিহ্ন, যা সমুদ্রের ঢেউ ধীরে ধীরে ধুয়ে নিয়ে যাচ্ছিল। এই ঘটনাটা ঘটেছিল 1965 সালে অস্ট্রেলিয়া সিডনি শহরের কাছে একটা জায়গায়, যার নাম ওয়ান্ডা বিচ। এই গল্পের কেন্দ্রে ছিল দুইজন 15 বছরের মেয়ে, ক্রিস্টিন শারক আর তার বেস্ট ফ্রেন্ড মারিয়ান স্মিথ। তারা ছিল একদম সাধারণ কিশোরী। স্কুল, বন্ধু, স্বপ্ন সবকিছুই স্বাভাবিক, কিন্তু তারা জানতো না একটা সাধারণ আউটিং তাদের জীবনের শেষ দিন হয়ে উঠবে। 11ই জানুয়ারি 1965, গরমের ছুটির দিন, সূর্য উজ্জ্বল, সবকিছু একদম পারফেক্ট। সেদিন ক্রিস্টিন আর মারিয়ান বাড়ি থেকে বের হয়েছিল, জাস্ট একটু ঘুরতে, একটু সময় কাটাতে। তাদের ডেস্টিনেশন ছিল ওয়ান্ডা বিচ। কিন্তু একটা জিনিস অদ্ভুত ছিল, সেদিন বিচটা ছিল অস্বাভাবিকভাবে ফাঁকা। চারপাশে না ছিল ভিড়, না কোনো লাইফগার্ড ছিল সেখানে। শুধু একটা বিস্তীর্ণ বালির রাজ্য, যেখানে আপনি হারিয়ে গেলে কেউ টেরও পাবে না। দুপুরের দিকে কিছু লোক দূর থেকে দেখেছিল দুজন মেয়েকে বিচের দিকে হাঁটতে। তারা ছিল রিল্যাক্সড, কেয়ারফ্রি, কিন্তু এটাই ছিল শেষবার যখন কেউ তাদের জীবিত দেখেছিল। এরপর তারা যেন হাওয়ায় মিলিয়ে যায়। সন্ধ্যা নামতে শুরু করলো, ঘড়ির কাঁটা এগোতে লাগলো, কিন্তু ক্রিস্টিন আর মারিয়ান বাড়ি ফিরে এলো না। প্রথমে পরিবার ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে আছে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে চিন্তা বাড়তে লাগলো। ফোন করা হলো, বন্ধুদের জিজ্ঞাসা করা হলো, কিন্তু কেউ জানে না তারা কোথায়। আর ঠিক তখনই একটা সাধারণ দিন একটা দুঃস্বপ্নে পরিণত হলো। শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হলো, একটা মিসিং কেস শুরু হলো, কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এই কেসটা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে রহস্যময় মার্ডার হিস্ট্রি হয়ে উঠবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি পৃথিবীর আশ্চর্য, সৌন্দর্য আর রহস্যময় দিকগুলি জানতে ইচ্ছুক থাকেন, তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এই একটা ক্লিক কিন্তু আমার কাছে এক পাহাড় সমান মোটিভেশন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও, দ্য মিস্টিরিয়াস কেস অফ ওয়ান্ডা বিচ। পরের দিন সকাল, সূর্য উঠছে ধীরে ধীরে, সমুদ্র শান্ত, সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু ওয়ান্ডা বিচের বালির নিচে লুকিয়ে ছিল একটা ভয়ঙ্কর সত্য। একজন লোক সাধারণভাবে বিচে হাঁটছিল। হঠাৎ তার চোখ পড়ে বালির মধ্যে কিছু অস্বাভাবিক। প্রথমে মনে হয়েছিল হয়তো মজা করে কেউ কিছু পুঁতে রেখে গেছে, কিন্তু কাছে যেতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। বালির নিচ থেকে বেরিয়েছিল একটা মানুষের হাত। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ দ্রুত ওয়ান্ডা বিচে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে যা দৃশ্য দেখতে পায় সেটা শুধু একটা ক্রাইম সিন ছিল না, সেটা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। বালির নিচ থেকে ধীরে ধীরে খুঁড়ে বের করা হয় দুইজন কিশোরীর নিথর দেহ, ক্রিস্টিন শারক আর মারিয়ান স্মিথ। তাদের দেহ আংশিকভাবে বালির নিচে পুঁতে রাখা হয়েছিল, পুরোপুরি না, যেন কেউ তাড়াহুড়ো করে ঘটনাটা লুকানোর চেষ্টা করছে। এই দৃশ্যটা থেকেই একটা জিনিস পরিষ্কার ছিল, খুনি সময়ের চাপের মধ্যে ছিল। সে যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে পালাতে চেয়েছিল। কিন্তু তদন্ত যত এগোতে লাগলো, ততই পরিষ্কার হতে লাগলো এটা কোনো সাধারণ খুন না। পুলিশ যখন দেহগুলো পরীক্ষা করে, তখন তারা বুঝতে পারে এই কেসে ছিল এক্সট্রিম ভায়োলেন্স। দুইজনের শরীরেই পাওয়া যায় একাধিক আঘাতের চিহ্ন, যা দেখে বোঝা যায় খুনি শুধু হত্যা করেনি, বরং ভয়ঙ্কর আক্রমণ করেছে। এই আঘাতগুলো ছিল র্যান্ডম না। এগুলো দেখেই ইনভেস্টিগেটররা বুঝতে পারে এই অ্যাটাকটা ছিল কন্ট্রোল, কিন্তু একই সাথে অত্যন্ত ব্রুটাল। আর সবচেয়ে ডিস্টার্বিং বিষয়টা ছিল তাদের হত্যার আগে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছিল। মানে এই ক্রাইমটা শুধু একটি হত্যা না, এটি ছিল একটি পরিকল্পিত অ্যাটাক, যেখানে ভিকটিমসদের ওপরে সময় নিয়ে অত্যাচার করা হয়েছে। কিন্তু এই কেসের সবচেয়ে বড় রহস্যময় ঘটনা এখানে। এত বড় একটা ঘটনা একটা খোলা সমুদ্র সৈকতে দিনের আলোতে ঘটল, কিন্তু তবুও কেউ কিছুই দেখল না। না কোনো চিৎকার শোনার রিপোর্ট, না কোনো স্পষ্ট সন্দেহভাজন,
যেন এই পুরো ঘটনাটা কারোর চোখের সামনেই ঘটেনি, অথবা যদি ঘটেও থাকে তাহলে খুনি এতটাই হিসেব করে কাজ করেছে যে কাউকে বুঝতেই দেয়নি। এই দৃশ্যটা দেখার পর পুলিশ একটাই জিনিস বুঝে গেল, এই কেস কোনো সাধারণ নয়। কারণ দিনের আলোতে একটা খোলা জায়গায় এই রকম ব্রুটাল ক্রাইম, এটা মোটেও সাধারণ ক্রাইম ছিল না। খুব দ্রুতই এই তদন্তটা লোকাল লেভেল থেকে বেরিয়ে ন্যাশনাল লেভেলে পৌঁছে যায়। অস্ট্রেলিয়া জুড়ে খবর ছড়িয়ে পড়ে, মানুষ আতঙ্কিত হয়ে ওঠে, মিডিয়া এই কেসটাকে ঘিরে ফেলে। আর তারপর শুরু হয় একটা বিশাল অভিযান, একটা ম্যাসিভ ম্যানহান্ট। পুলিশ চেষ্টা করতে থাকে যেভাবেই হোক এই অদৃশ্য খুনিকে খুঁজে বের করতে। ক্রাইম সিন থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গিয়েছিল, বালির ওপর কিছু অস্পষ্ট পদচিহ্ন, কিছু জায়গায় বালির অস্বাভাবিক নাড়াচড়া। এই ছোট ছোট জিনিসগুলোই ছিল পুলিশের একমাত্র ভরসা। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় বাধা। সমুদ্রের ঢেউ ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর প্রতিটা ঢেউয়ের সাথে সাথে এইসব এভিডেন্স এক এক করে মুছে যেতে থাকে। যে ফুটপ্রিন্টস দিয়ে খুনির কাছে পৌঁছানো যেত সেগুলোই চোখের সামনে হারিয়ে যেতে থাকে। মানে কিলারের প্রায় সব চিহ্ন নেচার নিজেই মুছে দিচ্ছিল। এটা যেন এমন একটা ক্রাইম যেখানে শুধু খুনি পালায়নি, বরং পরিবেশ নিজেই তাকে লুকিয়ে ফেলেছে। দুটো নির্দোষ কিশোরী, একটা নির্জন বিচ, আর একটা অদৃশ্য খুনি। শুনতে যতটা সহজ লাগে, ঘটনাটা তার চেয়েও অনেক বেশি জটিল। কারণ এটাই ছিল শুধু শুরু। তদন্ত যত এগোতে লাগলো ততই সামনে আসতে লাগলো নতুন নতুন তথ্য, এমন কিছু তথ্য যা এই কেসটাকে আরও অন্ধকার করে তোলে। ওয়ান্ডা বিচ এখন আর শুধু একটা বিচ না, এটা পরিণত হয়েছে একটা ক্রাইম জোনে। পুলিশ এই কেসটাকে দেয় এক্সট্রিম প্রায়োরিটিতে, কারণ দিনের আলোতে এমন ব্রুটাল ক্রাইম অস্ট্রেলিয়া এর আগে খুব কমই দেখেছে। তদন্ত যত এগোতে লাগলো পুলিশের সামনে আসতে লাগলো একটার পর একটা সন্দেহ। প্রথমে নজর যায় কিছু লোকাল লোকের দিকে, যারা এই এলাকায় নিয়মিত যেত, যাদের বিহেভিয়ার কিছুটা অস্বাভাবিক লাগছিল। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে, তাদের গতিবিধি খতিয়ে দেখে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলাফল সন্দেহ থাকলেও কাউকে দোষী প্রমাণ করা যায়নি। এরপর সামনে আসে আর একটা থিওরি। কিছু ইনভেস্টিগেশন মনে করেছিল এই অ্যাটাকটা কোনো একজনের কাজ না, বরং এটা একটা গ্রুপ অ্যাটাক। কারণ দুইজন ভিকটিমকে একসাথে কন্ট্রোল করা একজন মানুষের পক্ষে কঠিন। এই যুক্তিটা একদমই অলৌকিক না, কারণ ক্রাইম সিন দেখে বোঝা যাচ্ছিল অ্যাটাকটা খুবই অ্যাগ্রেসিভ ছিল। কিন্তু এই থিওরির ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আর তারপর আসে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটা, এই খুনি হয়তো একজন সিরিয়াল কিলার। মানে এটা হয়তো তার প্রথম ক্রাইম না, এর আগেও সে এমন কিছু করেছে। কিছু ডিটেকটিভস তো এমনও মনে করত এই কেসটা হয়তো আরও কিছু আনসলভড ক্রাইমের সাথে কানেক্টেড। মানে এই খুনি শুধু একবার না, সে হয়তো বারবার আঘাত করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা হলো হয়তো সে তখনও ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এই কেসের সবচেয়ে অদ্ভুত দিকটা অন্য জায়গায়। এই ধরনের বড় ক্রাইমে সাধারণত কেউ না কেউ কিছু ভুল করে, কেউ না কেউ কিছু বলে ফেলে, কখনো কনফিউশন আসে, কখনো ছোট একটা ক্লু পুরো কেসটাই খুলে দেয়। কিন্তু এই কেসে কিছুই হয়নি। মানে সব কিছু ঘটেছে, কিন্তু যেন কোনো চিহ্নই রেখে যায়নি। এটা যেন একটা পারফেক্ট ক্রাইম। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এইসব থিওরির মধ্যে কোনটা সত্যি? এটা কি একজনের কাজ, নাকি একাধিক মানুষের, নাকি এই খুনি আগেও এমন কিছু করেছে? পুলিশ এইসব প্রশ্নের উত্তর খুঁজছিল, আর ঠিক তখনই তদন্তের মাঝখানে উঠে আসে একটা নাম। একজন মানুষ যার অতীত ছিল অন্ধকার, যার আচরণ এই কেসের সাথে অদ্ভুতভাবে মিলে যায়, আর যে এই জায়গাটায় সরাসরি যুক্ত ছিল। তার নাম ক্রিস্টোফার ওয়াইল্ডার। প্রথমে সে ছিল শুধু আর 5টা সন্দেহভাজনের মতো, কিন্তু ধীরে ধীরে তার সম্পর্কে যত তথ্য বেরোতে লাগলো ততই পরিষ্কার হতে লাগলো এই মানুষটা আলাদা। কারণ তার অতীতে এমন কিছু ঘটনা ছিল যেটা পুলিশকে ভাবতে বাধ্য করে সে এমন ধরনের ক্রাইম করতে সক্ষম। আর শুধু তাই না, তার টার্গেট করার ধরন, তার চলাফেরা, তার মাইন্ডসেট, সব কিছু যেন এই কেসের সাথে হুবহু মিলে যাচ্ছিল। মানে যে খুনির খোঁজে পুলিশ এতদিন ঘুরছিল, হয়তো সে তাদের সামনে ছিল,
কিন্তু এখানেই শুরু হয় আরও বড় প্রশ্ন, ক্রিস্টোফার ওয়াইল্ডার কি সত্যিই সেই খুনি, নাকি সে শুধু একটা নাম যে রহস্যের অন্ধকারে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে? চলুন এবার জানার চেষ্টা করি সেই আসল সত্যটাই। প্রথমে সে ছিল একদম সাধারণ ছেলে, যাকে বাইরে থেকে দেখে কখনোই বোঝা যাবে না তার ভেতরে কতটা অন্ধকার লুকিয়ে আছে। সে ছিল একজন অস্ট্রেলিয়ান যুবক। এই ঘটনার সময় তার বয়স ছিল প্রায় 19 বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে এই এলাকাতেই থাকত এবং প্রায় বিচে আসতো। মানে এই জায়গার প্রতিটা কোণা তার চেনা ছিল। কোথায় ভিড় থাকবে আর কোথায় মানুষ কম আসে সে সব জানতো। কিন্তু শুধু এই কারণেই পুলিশ তাকে সন্দেহ করেনি। তদন্তে জানা যায় এই ঘটনার কয়েক বছর আগে সে একটি গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছিল। সিডনির একটি বিচে একটি সহিংস ঘটনার সাথে তার নাম জড়ায়। এই তথ্যটা পুলিশকে ভাবতে বাধ্য করে, এই মানুষটা এমন কাজ করতে পারে, তার মধ্যে সেই মানসিকতা আছে। এরপর যখন তার জীবনের দিকে আরও গভীরভাবে দেখা হয়, একটা অদ্ভুত প্যাটার্ন সামনে আসে। সে প্রায় ইয়ং মেয়েদের টার্গেট করত, তাদের সাথে কথা বলে ট্রাস্ট তৈরি করত, আর সুযোগ পেলেই আক্রমণ করত। এই আচরণটা ওয়ান্ডা বিচের ঘটনার সাথে অদ্ভুতভাবে মিলে যায়। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, সে এই এলাকার আশেপাশেই থাকত এবং সেই সময় তাকে ওই বিচের আশেপাশে দেখা গিয়েছিল। মানে সে শুধু সন্দেহভাজন না, সে এই ঘটনার খুব কাছাকাছি ছিল। কিন্তু এখানেই গল্পটা শেষ না। সে কয়েক বছর পর অস্ট্রেলিয়া ছেড়ে আমেরিকাতে চলে যায়, আর সেখানেই তার আসল চেহারা সামনে আসে। সে হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার। মানুষ তাকে চিনতে শুরু করে বিউটি কুইন কিলার নামে। সে ইয়ং মেয়েদের টার্গেট করত, তাদের অপহরণ করত, আর তারপর নির্মমভাবে হত্যা করত। মানে যদি সেই ওয়ান্ডা বিচের খুনি হয়, তাহলে এই ঘটনাটাই হতে পারে তার প্রথম পদক্ষেপ। আজকের দিনে অনেক ইনভেস্টিগেটর মনে করে এই কেসের সবচেয়ে শক্তিশালী সন্দেহভাজন ক্রিস্টোফার ওয়াইল্ডার। অনেক রিপোর্টেও বলা হয় তদন্তের শেষ দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তাকেই। কিন্তু এখানেই একটা বড় সমস্যা আছে, তার বিরুদ্ধে এমন কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যা তাকে এই কেসের সাথে নিশ্চিতভাবে জুড়ে দেয়। কোনো ডিএনএ ম্যাচ হয়নি, কোনো শক্ত ফরেন্সিক এভিডেন্স পাওয়া যায়নি, আর সময়ের সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়। ফলে সব কিছু মিললেও আইনের চোখে তাকে দোষী প্রমাণ করা সম্ভব হয়নি। সমস্ত সন্দেহ, সমস্ত থিওরি, সব কিছু ঘুরে ফিরে একটাই জায়গায় এসে থেমে যায়। কিছু নাম সামনে আসে, কিছু মানুষকে নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু কেউই সেই প্রশ্নের পুরো উত্তর দিতে পারে না। ক্রিস্টোফার ওয়াইল্ডার একটা সম্ভাবনা, কিন্তু নিশ্চিত সত্যি না। আর ঠিক এই কারণেই এই কেসটা আজও একটা অমীমাংসিত রহস্য। সময় কেটে গেছে, মানুষ বদলে গেছে, প্রমাণ হারিয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে, সেদিন ঠিক কি হয়েছিল? কে ছিল সেই মানুষ যে দিনের আলোতে দুইজন নির্দোষ কিশোরীর জীবন শেষ করে দিল? আর কেন? হয়তো উত্তরটা আর কোনোদিনও পাওয়া যাবে না। হয়তো এই গল্পটা এমনই থেকে যাবে, অজানা, অসম্পূর্ণ আর অন্ধকারে ঢাকা। একটা সত্যি যা পুরোপুরি কখনো সামনে আসেনি।